হাই, আজকে আমাদের আলোচনার বিষয় হলো হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতা বা সিন্ধু সিন্ধু সভ্যতা। এই হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা আবিষ্কার কিভাবে হয়েছিল? প্রথম পয়েন্ট, আবিষ্কার। ভারতে তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করছিল। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন সৈনিক ছিলেন, যার নাম ছিল জেমস জেমস লুইস। তিনি ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সেনা ছাউনি ছিল, সেই সেনা ছাউনি থেকে পালিয়ে যান। পালিয়ে তিনি নাম পরিবর্তন করেন এবং নিজের নাম পরিবর্তন করে রাখেন চার্লস মেসন। এই চার্লস মেসন নাম নিয়ে তিনি পাকিস্তানে যান এবং পাকিস্তানে একটা ধ্বংস অবশেষ শহরের খোঁজ পান এবং ধ্বংস অবশেষ শহরের বা সভ্যতার খোঁজ পান। এই সভ্যতাকে দেখে তিনি অনুমান করেন হয়তো এখানে কোনো প্রাচীন একটা সভ্যতা ছিল। তিনি প্রথম এই প্রাচীনের সভ্যতার বা যে হরপ্পা একটা সভ্যতা ছিল তার সম্পর্কে কোনো একটা ধারণা ছিল না। তিনি একটা আন্দাজ করছিল, কল্পনা করছিল। এই জন্য তিনি প্রথম যে হরপ্পা সভ্যতার মেসেজ দিয়েছিলেন বা ইঙ্গিত দিয়েছিলেন যে এখানে কোনো একটা সভ্যতা ছিল। তার পরবর্তীকালে 1831 খ্রিস্টাব্দে এই চার্লস মেসন বা জেমস লুই যে আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ইঙ্গিত দিয়েছিলেন বা মেসেজ দিয়েছিলেন। ঠিক আছে। পরবর্তীকালে 1831 খ্রিস্টাব্দে আলেকজান্ডার আলেকজান্ডার বার্নেস বার্নেস তিনিও পাকিস্তানে যান এবং সে ধ্বংস অবস্থাটা দেখেন। এই ধ্বংস অবশেষ হরপ্পা সভ্যতার যে পতনটা, এই ধ্বংসটা, এই ধ্বংসের যে স্ট্রাকচারটা যে পড়েছিল সেটি দেখিয়ে তিনিও কল্পনা করেন এবং তিনিও যে চার্লস মেসনের মতটাকে সমর্থন করেন। তারই ফলে পরবর্তীকালে আঠেরোশো আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ থেকে 75 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতীয় এগ্রিকালচার সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান বা ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগের প্রধান আলেকজান্ডার আলেকজান্ডার কানিংহাম কানিংহাম তিনিও পাকিস্তানে যান সার্ভে করতে। তিনি দেখতে গিয়েছিলেন যে চার্লস মেসন ও আলেকজান্ডার বার্নেস যে মতগুলো দিচ্ছে সে মতটা কি সত্যি, সে দেখার জন্যে পরবর্তীকালে আলেকজান্ডার কানিংহাম যান পাকিস্তানে। সেই সময় ভারতীয় গভর্নর ছিলেন লর্ড ডালহৌসি। তিনি 1856 খ্রিস্টাব্দে করাচি থেকে লাহোর পর্যন্ত রেলপথ নির্মাণের দুজন ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দেওয়া হয়, দুজন ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দেন। তারা ছিল সাধারণত উইলিয়াম উইলিয়াম বটন এবং জেমস বটন নামে দু ভাই। এবং তারা যেহেতু উইলিয়াম বটন জেমস বটন ছিল তাই জন্য তাদেরকে বটন বন্ধু বলা হতো। তারা যে হরপ্পা সভ্যতার যে ধ্বংসাবশেষে যে ইটগুলো পাওয়া গেছিল সেই ইটগুলো সাধারণত যে করাচি থেকে লাহোর পর্যন্ত রেলপথ নির্মাণ হচ্ছিল সেখানে ইটগুলো ব্যবহার করেছিল ইটগুলো। এর ফলে পরবর্তীকালে
যখন আবার আসছে 1921 খ্রিস্টাব্দে এগ্রিকালচার সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান করা হয়েছিল স্যার জন মার্শাল এবং দয়ারাম সাহানি। এই স্যার জন মার্শাল এবং দয়ারাম সাহানি পাকিস্তানের সিন্ধু প্রদেশে, সিন্ধু একটা নদী আছে পাকিস্তানে, এই সিন্ধু নদীর পাশে পাঞ্জাবে, পাঞ্জাবের মন্ট গোমরি গোমরিতে একটি নতুন শহরের আবিষ্কার করেন, যার নাম দেন হরপ্পা। 1921 খ্রিস্টাব্দে এগ্রিকালচার সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান সার্জন মার্শাল এবং দয়ারাম সাহানি পাকিস্তানে যান এবং হরপ্পা সভ্যতা ধ্বংসাবশেষকে যাচাই করেন। সেইখানে খোদাই করার পর তিনি একটা সভ্যতা আবিষ্কার করেন, তার নাম ছিল দেন হরপ্পা সভ্যতা। তিনি প্রথম যে খোদাই করেছিল কোথায়? হরপ্পায়। তার জন্য এই সভ্যতার নামকরণ করেছিল কি? হরপ্পা সভ্যতা। কিন্তু তার পরের বছরে 1922 খ্রিস্টাব্দে 1922 খ্রিস্টাব্দে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সিন্ধুর লারকানা জেলায় 1922 খ্রিস্টাব্দে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় লারকানা জেলায় মহেঞ্জোদাড়ো শহরের খোঁজ করেন বা আবিষ্কার করেন। এই মহেঞ্জোদারো শহরের খোঁজ বা আবিষ্কার করার ফলে যে সভ্যতাটা, যে সার্জন মার্শাল এবং দয়ারাম সাহানি বলেছিল যে এই সভ্যতার নামকরণ দিয়েছিল হরপ্পা সভ্যতা। এই হরপ্পা সভ্যতার তিনি দেখেন শুধুমাত্র হরপ্পায় এ সভ্যতা সীমিত নয়। এ সভ্যতা সাধারণত সিন্ধু নদীকে কেন্দ্র করে একাধিক শহর গড়ে উঠেছিল। তার জন্য পরবর্তীকালে সার্জন মার্শাল এই সভ্যতার নাম পরিবর্তন করে রাখেন সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা কখন প্রতিষ্ঠিত হয়েছিল বা কখন গড়ে উঠেছিল, এটা তার একটা সময়কাল ছিল। এই সময়কাল মোটামুটি একটা আন্দাজ করে ধরা হয় যে সময়কাল ছিল 3200 থেকে 1300 বিসি, খ্রিস্ট পূর্বাব্দ। ঠিক আছে। এই এই হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতাকে সাধারণত তিনটে পর্যায়ে ভাগ করা যায়। প্রথমত আগ হরপ্পা সভ্যতা, যার সময়কাল ছিল 3200 বিসি থেকে 2600 বিসি। যখন এই হরপ্পা সভ্যতার সৃষ্টি হচ্ছিল, ঠিক আছে, সেই হরপ্পা সভ্যতার সূচনা হচ্ছিল, সেই সময়টাকে বলছে প্রাক হরপ্পা সভ্যতা। ঠিক আছে। 2 নম্বরে পরিপূর্ণ হরপ্পা সভ্যতা। পরিপূর্ণ হরপ্পা সভ্যতা যে এ সময়কালটা কত ছিল? 2600 বিসি থেকে 1900 বিসি। যে সময়কালে হরপ্পা সভ্যতা চূড়ান্ত বিকাশ হয়েছিল, একদম বিকাশের শেষ সীমায় পৌঁছে গেছিল, সেই সভ্যতার সময়কালকে বলা হয় পরিপূর্ণ হরপ্পা সভ্যতা। 3 নম্বরে উত্তর হরপ্পা সভ্যতা বা সভ্যতার শেষ পর্ব, যার সময়কাল ছিল 1900 বিসি থেকে 1300 বিসি। অর্থাৎ যে সময়কালে
হরপ্পা সভ্যতা পূর্ণ বিকাশ হয়েছিল। তারপরে হরপ্পা সভ্যতা ধীরে ধীরে পতনের দিকে এগিয়ে যাচ্ছিল বা পতনের দিকে, ধ্বংসাবশেষের দিকে এগিয়ে যাচ্ছিল। সেই সভ্যতাকে বলা হয় উত্তর হরপ্পা সভ্যতা বা সভ্যতার শেষ পর্ব, যার সময়কাল ছিল 1900 বিসি থেকে 1300 বিসি পর্যন্ত। এছাড়াও এই হরপ্পা সভ্যতার যে প্রত্নবস্তুগুলো পাওয়া গেছে, যে জীবাশ্মগুলো পাওয়া গেছে, আর সেইখান থেকে রেডিও কার্বন পদ্ধতি অনুসারে রেডিও কার্বন C14 এবং C12 এই পদ্ধতির মধ্য দিয়ে এই হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার সময়কাল সাধারণত নির্ধারিত করা হয়েছে যে 2300 থেকে বিসি থেকে 1750 বিসি পর্যন্ত ছিল এই সভ্যতার সময়কাল। এই হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা সমসাময়িক বিশ্বে আর কি কি সভ্যতা ছিল, তাহলে কি হবে সমসাময়িক সভ্যতা, সমসাময়িক সভ্যতা। একে মিশরের সভ্যতা, সমসাময়িক সভ্যতার মধ্যে একটা ছিল কি মিশরের সভ্যতা, মিশরের সভ্যতা। এছাড়া 2 নম্বরে ইরাকের ইরাক ইরাকের 4টি সভ্যতা ছিল, যথা ব্যাবিলনি সভ্যতা, একে ব্যাবিলনি সভ্যতা, 2 সুমের সভ্যতা, 3 মেসোপটেমিয়া সভ্যতা। এছাড়া 4 নম্বরে আক্কাদ কি সভ্যতা। এটা ছিল কি সমসাময়িক বিশ্বে যখন ভারতে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা ছিল, সেই সময় বিশ্বে এই সভ্যতাগুলো ছিল। ইরাকে ছিল 4টে সভ্যতা আর মিশরে ছিল মিশরের সভ্যতা, মিশর কি সভ্যতা। ঠিক আছে, মিশরে ছিল মিশর কি সভ্যতা। এই সভ্যতাগুলো যখন হরপ্পা সভ্যতা, ভারতে হরপ্পা সভ্যতা ছিল বা এই সিন্ধু সভ্যতা ছিল, সেই সময় এই সভ্যতাগুলো হরপ্পা সভ্যতার সঙ্গে যোগাযোগ রাখত, হরপ্পা সভ্যতার সঙ্গে সমসাময়িক ছিল। এই হরপ্পা সভ্যতার মাধ্যমে বিশ্বে প্রাচীনতম কি কি সভ্যতা ছিল? বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলির মধ্যে ছিল বিশ্বের প্রাচীনতম সভ্যতা সভ্যতাগুলির মধ্যে ছিল সিন্ধু সভ্যতা, এছাড়া চীনা সভ্যতা, মিশরের সভ্যতা, রোমান সভ্যতা, গ্রিস কি সভ্যতা, যেমন প্রাচীন সভ্যতা ছিল কি হরপ্পা সভ্যতা, সেরকমই বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলি ছিল এই সভ্যতা। সেই সময় বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যেও একটা ছিল ভারতের সিন্ধু সভ্যতা। এছাড়া চীনা সভ্যতা, মিশর কি সভ্যতা, রোমান সভ্যতা, গ্রিসের সভ্যতা। ভারতে যে হরপ্পা সভ্যতা ছিল বা সিন্ধু সভ্যতা, তার বিস্তার কতটা ছিল? উত্তর দিকে কতটা ছিল, দক্ষিণ দিকে কতটা ছিল, পূবে কতটা ছিল, পশ্চিমে কতটা ছিল, আর কতটাই বা এলাকা জুড়ে রয়েছিল এই হরপ্পা সভ্যতাটা। ওকে, তাহলে কি ছিল বিস্তার। এই হরপ্পা সভ্যতা উত্তরী বিস্তার ছিল কাশ্মীরের মান্ডা, যা চেনাব বা চন্দ্রভাগা চন্দ্রভাগা নদীর তীরে অবস্থিত। দক্ষিণী বিন্দু ছিল মহারাষ্ট্রের দৈমাবাদ,
বাঁধ, যা গোদাবরী নদীর তীরে গোদাবরী নদীর তীরে প্রহরা নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, কখনো কখনো দৈমাপাত হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা দক্ষিণ হিসায় যে আছে দৈমাবাদ, সেটা কোন নদীর তীরে আছে? কখনো কখনো প্রভারা নদী দিয়ে দেয়, কখনো কখনো আবার গোদাবরী নদীর তীরেও দিয়ে দেয়। ঠিক আছে, যেটা থাকবে অপশান থাকবে সেরকম অ্যান্সার হবে। পূর্ব পয়েন্ট ছিল, পূর্ব দিকে ছিল মিরাটের, উত্তরপ্রদেশের উত্তরপ্রদেশের মিরাটের আলমগীরপুর আলমগীরপুর, যা সাধারণত হিন্ডন নদীর তীরে অবস্থিত। হিন্ডন নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, এবং পশ্চিমী বিন্দু ছিল পাকিস্তানের বেলুচি রাজ্যে সুটকা গেন্ডোর, গেন্ডোর, যা দাস নদীর তীরে অবস্থিত। দাস নদীর তীরে অবস্থিত। এই হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা, যা সাধারণত বিস্তার ছিল, এটি এলাকা জুড়ে অবস্থান করেছিল 12,50,000 বর্গ কিলোমিটার, যা সমসাময়িক সভ্যতা ছিল তখন মিশরের সভ্যতা। এই মিশরের সভ্যতা থেকে 20 গুণ বড় ছিল, যা মিশরীয় সভ্যতা থেকে 20 গুণ বড় ছিল। এবং মিশরের সভ্যতা ও মেসোপটেমিয়া সভ্যতা সভ্যতার থেকে 12 গুণ বড় ছিল। এবং এই হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার উত্তর থেকে দক্ষিণে বিস্তার ছিল 1600 কিলোমিটার, এবং পূর্ব থেকে পশ্চিমে বিস্তার ছিল 1100 কিলোমিটার। এটা কি ছিল? হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার বিস্তারটা ছিল কতটা, সেটা। তবে হরপ্পা সভ্যতার আকৃতি কেমন ছিল? আকৃতি, যেহেতু হরপ্পা সভ্যতার উত্তরী সীমা ছিল মান্ডা এবং দক্ষিণ সীমা ছিল দৈমাবাদ, আর পূর্ব সীমা ছিল আলমগীরপুর, আর পশ্চিমে ছিল সুতকা গেন্ডোর। এটা ছিল কি লাস্ট বিন্দু, হরপ্পা সভ্যতার শেষ সীমা। এই শেষ সীমাগুলো যখন জয়েন করা হয় বা যোগ করা হয়, তখন একটি ত্রিভুজের আকৃতি ধারণ করেন। ত্রিভুজের আকৃতি ধারণ করে। অতএব বলা যায় যে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার আকৃতি ছিল সাধারণত ত্রিভুজ আকৃতি। এই হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার কতগুলি কেন্দ্র পাওয়া গেছিল। কেন্দ্র, এই হরপ্পা সভ্যতা সিন্ধু সভ্যতায় সাধারণত 1500 কেন্দ্র পাওয়া গেছিল। তার মধ্যে 350 শহর ছিল। 350 শহর ছিল। শহর ছিল 350 শহর ছিল। তার মধ্যে 200টাই ছিল গুজরাটে। 200টি ছিল গুজরাটে। ঠিক আছে, এর মধ্যে সব থেকে বড় শহর ছিল মহেঞ্জোদড়ো। এবং সব থেকে বড় এলাকা ছিল হরিয়ানার রাখিগড়। হরিয়ানা রাজ্যের রাখিগড়।
এটা কি ছিল? হরপ্পা সভ্যতার কেন্দ্র। ছোট ছোট কতগুলো শহর ছিল, কতগুলো গ্রাম ছিল, ছোট ছোট কেন্দ্র ছিল, সেগুলো ছিল সব কি সিন্ধু নদীর তীরে অবস্থান করেছিল। সিন্ধু নদীকে কেন্দ্র করে অবস্থান করেছিল। তার জন্য এই সভ্যতার নামও হয়েছিল কি সিন্ধু সভ্যতা করেছিল। এটা ছিল সার্জন মার্শাল দিয়েছিল, কি বলেছিল? ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। ঠিক আছে। এই হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার ধাতু ছিল, প্রধান ধাতু ধাতু ছিল তামা, তামা এবং এর সঙ্গে টিন মিশিয়ে টিন মিশিয়ে তৈরি করা হতো ব্রোঞ্জ। ব্রোঞ্জের ব্যবহার এই হরপ্পা সভ্যতায় ছিল। এই প্রশ্ন আসে যে হরপ্পা সভ্যতা সাধারণত কোন ধাতুর বেশি ব্যবহার বেশি পরিমাণে হচ্ছিল, বা হরপ্পা সভ্যতা কোন ধাতুর যুগ ছিল? সাধারণত অ্যান্সার হবে ব্রঞ্জের যুগ ছিল। কখনো কখনো ব্রঞ্জে, মেনলি ব্রঞ্জের যুগ হবে, কিন্তু কখনো কখনো উত্তর তামার থাকে। তামার বললেও কিন্তু এটা সিন্ধু সভ্যতা তামার যুগও হবে। ঠিক আছে। মেন কি হোক ব্রঞ্জের সভ্যতা, ব্রঞ্জের যুগ ছিল সিন্ধু সভ্যতা। এই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতায় নগর পরিকল্পনা কেমন ছিল? নগর পরিকল্পনা আজকের প্রথম ক্লাস যেহেতু সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা, তাই আজকে নগর পরিকল্পনা হবে। ধীরে ধীরে এই সভ্যতার প্রত্যেকটা পয়েন্ট আছে, সমস্ত পয়েন্টগুলো আলোচনা করা হবে। ওকে। প্রথম হচ্ছে নগর পরিকল্পনা। ভারতের প্রাচীনতম সভ্যতা বা ভারতের প্রাচীনতম যে সভ্যতা ছিল হিন্দু সভ্যতা ও হরপ্পা সভ্যতা, এটা ছিল ভারতের প্রথম নগর সভ্যতা। ভারতের প্রাচীনতম নগর সভ্যতা বলা হলে কি হবে? এই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতাকে বলা হয়। ঠিক আছে। নগর পরিকল্পনায় ১ নম্বর পয়েন্ট ছিল রাস্তাঘাট। এই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার রাস্তা ছিল সাধারণত ৯ থেকে ৩৪ ফুট, ৩৪ ফুট, এবং এটি ছিল মেন রাস্তা। এই মেন রাস্তাগুলো সাধারণত ছিল উত্তর থেকে দক্ষিণে এবং পূর্ব থেকে পশ্চিমে। উত্তর থেকে দক্ষিণে এরকম ছিল প্লাস চিহ্ন, উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিমে ছিল। এটা ছিল মেন রাস্তা হরপ্পা সভ্যতায় বা সিন্ধু সভ্যতায়, যা সাধারণত ছিল ৯ থেকে ৩৪ ফুট, ৯ থেকে ৩৪ ফুট ছিল। কিন্তু এই যে পাশে পাশে যে গলি রাস্তাগুলো ছিল, যে শহরের দিকে যাচ্ছিল, ঘরগুলোর দিকে যাচ্ছিল, সেই গলির রাস্তাগুলো ছিল যেমন ৪ ফুটের, ৪ ফুটের। ঠিক আছে। গলির রাস্তাগুলো ছিল সাধারণত ৪ ফুটের। ২ নম্বর পয়েন্ট, এই হরপ্পা সভ্যতার ঘর বাড়িগুলো ছিল ঘর বাড়ি। সাধারণত এই হরপ্পা সভ্যতার ঘর বাড়িগুলো সাধারণত কোথাও কোথাও কি হয়েছে, রোদে শুকনো করা ইট দিয়ে ঘর বাড়ি তৈরি করা হয়েছে। যেমন লোথাল ও কালীবঙ্গানে, লোথাল লোথাল ও কালীবঙ্গানে রোদে রোদে শুকনো করে ইটগুলো দিয়ে ঘর তৈরি করতে হয়। এছাড়াও রোদে ছাড়াও ইটগুলোকে ইট তৈরি করে এবং সেগুলো আগুনে পোড়ায় ঘর তৈরি করারও প্রমাণ পাওয়া গেছে। কোথায়? এই হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতায়। হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতায় এটি ছিল মেন ঘর তৈরি করার মেন প্রসেস ছিল এদের। এই হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতায় ইট তৈরি করে সেই লোক আগুনে পোড়ায় এবং সেই লোক ঘর করে তৈরি করেছে। এই ঘরের পরিধি ছিল ২ তলা থেকে ৩ তলা পর্যন্ত। এই ২ তলা থেকে ৩ তলা পর্যন্ত। কিন্তু প্রত্যেকটা ঘরের দরজা ছিল দরজা ছিল কি মেন রাস্তার পেছনে, মেন রাস্তা থেকে উল্টো দিকে, মানে পেছন দিকে। কিন্তু লোথাল ছিল, যে লোথাল ছিল গুজরাটের শহরটার ঘরবাড়ি ছিল মেন রাস্তার দুয়ার। লোথাল ছিল একটা বন্দর, বাণিজ্যিক কেন্দ্র। তার জন্য কি ছিল, এই সব ঘরগুলো ছিল মেন রাস্তার দিকেই ছিল, মেন রাস্তার দিকে দরজাগুলো ছিল। ঠিক আছে। এটা ছিল ঘর বাড়ি। ৩ নম্বরে নর্দমা। ঠিক আছে। যে রাস্তাটা দেখাচ্ছিল প্লাস চিহ্ন আকারে, ঠিক আছে, এর পাশে ছিল কি সমস্ত রাস্তার ধারে ধারে বিভিন্ন অনেক ছোট ছোট অনেক ঘর ছিল। রাস্তার ধারে অনেক ঘর ছিল। এই ঘরগুলোতে প্রত্যেকটাতে কি ছিল, স্নানাগার ছিল, জলাশয় ছিল, ঠিক আছে, বাথরুম ছিল, সমস্ত কিছু ছিল।
সেই সমস্ত কিছু থাকার ফলে সেখান থেকে একটা করে কী হয়েছিল, ছোটো ছোটো পাইপ করে একটা নর্দমা ছিল। এই নর্দমাগুলো কী ছিল, রাস্তা ছিল, মূল যে মেন রাস্তাটা ছিল, সেই মেন রাস্তার ১ থেকে ২ ফুট ২ ফুট নিচে ২ ফুট নিচে কী হয়েছিল, নালা করা হয়েছিল। এই নালার মধ্য দিয়ে যে রাস্তার মেন রাস্তার যে মাঝে মাঝে কী করা হয়েছিল, একটা ম্যান হোল করা ছিল। ম্যান হোল হোল এই ম্যান হোলের মধ্যে দিলে কী হয়েছিল, সমস্ত নোংরা জলটা, সেই নোংরা জলটা এখানে পড়তো, ম্যান হোলে যেয়ে জমা হতো। ঠিক আছে? আর যে রাস্তাটা ছিল, রাস্তা থেকে মেন রাস্তা ছিল, সেই রাস্তা থেকে ১ থেকে ২ ফুট নিচে কী হইতো, নর্দমা করা হয়েছিল। এই নর্দমাগুলো বা ম্যান হোলটো সমস্ত কিছু কী ছিল, ঢাকা দেয়া ছিল। ঠিক আছে? সমস্ত কিছু ঢাকা দেয়া ছিল। সেটা কী হচ্ছে, এটা ছিল মেন নর্দমাটা নগর পরিকল্পনার। এবার আছে ৪ নাম্বারে। এখানে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতায় কতগুলো স্নানাগার পাওয়া গেছে। স্নানাগার, স্নানাগারের দৈর্ঘ্য ছিল সাধারণত ১৮০ ফুট, ১৮০ ফুট এবং ১০০ ১০৮ ফুট প্রস্থ এবং ৮ ফুট উচ্চতা ছিল। উচ্চতা ৮ ফুট উচ্চতা ছিল। ঠিক আছে? এই উচ্চতার একটু স্নানাগার পাওয়া গেছে। ঠিক আছে? এছাড়াও জলাশয় পাওয়া গেছে। জলাশয়, এই হরপ্পা সভ্যতার জলাশয়টা ছিল সাধারণত ৩৯ ফুট ৩৯ ফুট লম্বা, ২৩ ফুট চওড়া চওড়া ২৩ ফুট কী ছিল, চওড়া চওড়া ছিল বা প্রস্থ ছিল এবং ৮ ফুট গভীরতা ছিল। ৮ ফুট কী ছিল, গভীরতা ছিল। ঠিক আছে? এরকম একটা জলাশয় পাওয়া গেছিল। এই জলাশয়ের ৩ দিকে ৩ দিকটা কী ছিল, বারান্দা ছিল। বারান্দা এবং একদিকে খুপড়ি ঘর ছিল, ছোট ছোট ঘর ছিল। এক সাইডে কী ছিল, ছোট ছোট ঘর ছিল। ঐতিহাসিক কী ছিল, বেসাম বলেছে, বেসাম বলেন হয়তো সেই হরপ্পা সভ্যতার পণ্ডিতগুলো এই জলাশয়ে স্নান করে স্নান করে এই ছোট ছোট ঘরগুলো আছে এই ঘরগুলোতে তারা জামা প্যান্ট পরিবর্তন করার জন্যে ব্যবহার করতো বা বস্ত্র পরার জন্যে ব্যবহার করতো। এ বলেছিল ঐতিহাসিক বেসাম বলেছিল। ঠিক আছে? সাথে ছিল শস্যাগার, পরবর্তীকালে আছে শস্যাগার। শস্যাগার কোথায় ছিল? এই শস্যাগার ছিল হরপ্পা সভ্যতায় বা হরপ্পা শহরটাতে। হরপ্পা শহরে পাওয়া গেলে শস্যাগারটা যার যার আয়তন ছিল বা বিস্তার ছিল ৩,০০০ বর্গ কিলোমিটার। ৩,০০০ বর্গ কিলোমিটার। কিন্তু মহেঞ্জোদড়োতে মহেঞ্জোদড়োতে যে শস্যাগারটা পাওয়া গেছিল তার আকার ছিল সাধারণত ৯,০০০ বর্গ কিলোমিটার। সবথেকে বড় শস্যাগার পাওয়া গেছিল এই মহেঞ্জোদড়ো শহরে। ঠিক আছে? এই হরপ্পা সভ্যতায় মানুষ সাধারণত যে ইটের ব্যবহার করত, ইটের ইটের ব্যবহার করত, আমি বলেছিলাম যে ইটের ব্যবহার করতো দুভাবে। একটা হচ্ছিল রোদে শুকনো করা ইট, যেটা ব্যবহার করতো কালিবঙ্গান লোথাল শহরে। দ্বিতীয়টা হচ্ছে আগুনে পোড়ানো ইটের ব্যবহার, মধ্য দিয়ে তারা ঘর তৈরি করতো। এই ইটের সাইজ ছিল সাধারণত ৭x২৪, না ৭x১৪x২৮। এটা ছিল ইটের সাইজ। ইটের সাইজ ব্যবহার করতো। এছাড়া যখন ঘর তৈরি করতো, ঘরের যে বারান্দাটা বা সরি, যখন ঘর তৈরি ঘরে যখন বাথরুম তৈরি করতো, বাথরুম, তখন হচ্ছে বাথরুমের যে মেঝেটা, সেই মেঝের জন্য যে ইটের ব্যবহার করতো, সেই ইটের দৈর্ঘ্য ছিল সাধারণত ৫x১১x২৪। এটা ছিল কি, যে বাথরুমের ইটের, বাথরুমে যে মেঝে তৈরি করছিল, সেই মেঝে তৈরি করার যে সাইজ ছিল, ইটের সাইজ ছিল, সেই ইটের সাইজ ছিল ৫x১১x২৪। এছাড়া ঘরের ঘরের যে কোণটা, যে কোণে যে এল আকৃতি ইটের ব্যবহার ছিল। এল আকৃতি ইটের ব্যবহার করা হতো ঘরের কোণে।
এছাড়া এই হরপ্পা সভ্যতায় বা সিন্ধু সভ্যতায় দুটি যমজ শহরের সন্ধান পাওয়া গেছিল। কি পাওয়া গেল? যমজ শহর, শহরের সন্ধান পাওয়া গেছে। যেমন কোথায়? একটা হচ্ছে হরপ্পা, আরেকটা হচ্ছে মহেঞ্জোদড়ো। একটার নাম্বারে হরপ্পা, হরপ্পা এবং ২ নম্বরে হচ্ছে মহেঞ্জোদড়ো, মহেঞ্জোদড়ো দুটো। এই দুটো হচ্ছে যমজ। এই দুটোর মধ্যে সেম একই দেখতে শহরটা দুটো প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে? তো দুটো একই দেখতে শহর গড়ে উঠেছিল। এই হরপ্পা সভ্যতা আর মহেঞ্জোদড়ো সভ্যতার মধ্যে দূরত্ব ছিল ৪,৪৮৩ কিলোমিটার, কিমি। ঠিক আছে? ৪৮৩ কিলোমিটার। এই হরপ্পা সভ্যতার যে শস্যঘাটটা ছিল সেটা বলেছি ৩,০০০ কিলোমিটার, ৩,০০০ বর্গ কিলোমিটার। ঠিক আছে? ৩,০০০ বর্গ কিলোমিটার। আর এটা হরপ্পা মহেঞ্জোদড়োতে ৯,০০০ বর্গ কিলোমিটার। হরপ্পা সভ্যতার রাস্তা ছিল সেটা সাধারণত ৯ থেকে ৩৪ ফুটের মধ্যে, আর এটাও ছিল ৯ থেকে ৩৪ ফুটের মধ্যে মহেঞ্জোদড়োতে। এই হরপ্পা সভ্যতার যে স ঘরবাড়ি ছিল বা নগর পরিকল্পনা ছিল সম্পূর্ণ সেম মহেঞ্জোদড়ো নগর পরিকল্পনা ছিল। তার জন্য কি এদেরকে কি বলা হয়? যমজ শহর বলা হয়। হরপ্পা সভ্যতার হরপ্পা সভ্যতাকে হরপ্পা সভ্যতার যমজ শহর বলা হয় কাকে? মহেঞ্জোদড়োকে। এই দুটোর যে স্ট্রাকচারটা, নগর পরিকল্পনাটা, সমস্ত কিছু কি ছিল? সেম ছিল। একদম হুবহু হরপ্পা সভ্যতার হরপ্পার মতনই ছিল। হরপ্পার যে শহরটা ছিল এই হরপ্পার মতনই ছিল। তার জন্য এই সভ্যতাকে হচ্ছে যমজ শহর বলা হয়। আজ কি ছিল? এই তক্কই। আজ হবে এই তক্কই। আজকের ক্লাস ছিল হরপ্পা সভ্যতার ১ম ক্লাস। এরকম ক্লাস আরও পাওয়ার জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এটা ইয়ার পরে আসবে কি? হরপ্পা সভ্যতার ২য় ক্লাস। ঠিক আছে?